নারায়ণ সান্যাল রচিত সোনার কাঁটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অংশ। সব ঘরেই ইয়েল লক, ছিটকিনি নেই, অর্থাৎ দরজা ঠেলে বন্ধ করলে চাবি ছাড়া দরজা খোলা যায় না। 1 নম্বর ঘরের দরজা খোলাই ছিল, ভারী পর্দা ঝুলছে। নৃপেন খোলা দরজায় নক করল। ভেতর থেকে আহ্বান এলো, ইয়েস কাম ইন প্লিজ। পর্দা সরিয়ে নৃপেন প্রবেশ করলো ঘরে। ডবল বেড বড় ঘর। একজন ভদ্রমহিলা বসেছিলেন একটা চাকাওয়ালা চেয়ারে। তার হাতে একজোড়া উলের কাঁটা, উলের সোয়েটার বুনছিলেন। তার মুখোমুখি একজন প্রৌঢ় ভদ্রলোক ড্রেসিং গাউন পরে বসেছিলেন ইজি চেয়ারে। বোধ করি কি একখানা বই পড়ে শোনাচ্ছিলেন স্ত্রীকে। বইটা মুড়ে একদিকে ফিরে বললেন, বসুন মিস্টার ঘোষাল, আই প্রিজিউম, ওসি সদর। হ্যাঁ, আপনাকে বিরক্ত করতে হচ্ছে বলে দুঃখিত। নট দ্য লিস্ট। বলুন কিভাবে আপনার সাহায্য করতে পারি। বাই দ্য ওয়ে, আপনার হাতে ওটা কি, ব্র্যান্ডি? না, মৃতের হাতের গ্লাসে যে তরল পদার্থটা ছিল সেটা নিয়ে যাচ্ছি। কেমিক্যাল অ্যানালিসিস করাতে হবে। ও, তা করান, তবে কি পাবেন তা আগেই বলে দিতে পারি। অ্যালকোহল, অ্যাকোয়া আর কেসিএন। কেসিএন মানে পটাশিয়াম সায়ানাইড। প্রৌঢ় ভদ্রলোকের এই বিদ্যে জাহির করার প্রচেষ্টা দেখে নৃপেন মনে মনে হাসে, কিন্তু ভদ্রলোকের চেহারায় এমন একটা আভিজাত্য আছে যে সে প্রকাশ্যে হেসে উঠতে পারল না। বললে, আপনি ব্যারিস্টার মানুষ, নিশ্চয়ই বুঝবেন অমন আপ্তবাক্যে কোনো কোর্টে কোনো কনভিকশন হয় না। এটা এভিডেন্স হিসেবে তখনই গ্রাহ্য হবে যখন কোনো বিশেষজ্ঞ রাসায়নিক তার ল্যাবরেটরিতে পরীক্ষা করে একটা রিপোর্ট দেবেন। কারেক্ট? কোয়াইট কারেক্ট। এক্ষেত্রে অবশ্য বিশেষজ্ঞের রিপোর্ট সত্ত্বেও ওটা এভিডেন্স হিসেবে গ্রাহ্য হবে না। হাসি হাসি মুখে বাসু সাহেব তাকিয়ে থাকেন নৃপেন দারোগার দিকে। অর্থাৎ এবার তুমি জানতে চাও কেন গ্রাহ্য হবে না? তা কিন্তু জানতে চাইল না নৃপেন। সে মনে মনে রীতিমতো চটে উঠেছে এই ভদ্রলোকের অহেতুক মোড়লিতে। ওকে নীরব থাকতে দেখে বাসু সাহেব নিজেই বলে ওঠেন, কেন গ্রাহ্য হবে না জানেন? এতক্ষণে রুখে ওঠেন নৃপেন, না জানি না, জানতে চাইও না। বাসু সাহেব কিন্তু রাগ করেন না, হেসেই বলেন, গ্র্যাটিস লিগ্যাল অ্যাডভাইস আমি দিই না, কিন্তু আপনার ক্ষেত্রে না হয় ব্যতিক্রমী করলুম। আপনার উচিত ছিল যেসব সাক্ষীর সামনে ওই তরল পানীয়টা সংগ্রহ করেছেন তাদের উপস্থিতিতেই ওটা সিলমোহর করা। ডিফেন্স কাউন্সিলর গুলো ভারী পাজি হয়, বুঝেছেন? তারা কিছুতেই মানতে চাইবে না বিশেষজ্ঞের রিপোর্টে যে লিকুইডটার পরিচয় লেখা আছে সেটাই ওই মৃত ব্যক্তির হাতে পাওয়া গেছে। বলবে সিল যখন করা নেই তখন অ্যাকিউজকে ফাঁদে ফেলতে আপনি নিজেই ওতে কিছুটা পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট আপনি ইচ্ছে করলে এখনো তা মেশাতে পারেন, তাই নয়? কর্ণমূল পর্যন্ত আরক্ত হয়ে ওঠেন নৃপেনের। যাক ও কথা, আমার কাছে কি জানতে চান বলুন। অপমানটা গলাধ্যকরণ করে নৃপেন আরো মরিয়া হয়ে ওঠে। বলে, আপনি মৃতদেহটা প্রথম আবিষ্কার করেন? নট এক্স্যাক্টলি, আমরা দুজন, আমি আর বীর বাহাদুর। এবং তারপরেই আপনি বীর বাহাদুরকে নিচে যেতে বলেন? অ্যাফার্মেটিভ। আপনি কতক্ষণ ওই ঘরে একা ছিলেন? 5 থেকে 7 মিনিট। ওই 5-7 মিনিট ধরে আপনি ঘরটা তন্ন তন্ন করে সার্চ করেছেন? 5-7 মিনিটে একটা ঘর তন্ন তন্ন করে সার্চ করা যায় না, মোটামুটি তল্লাশি করেছিলাম। কাজটা ভালো করেননি। মিসেস বাসু তার হুইল চেয়ারটা চালিয়ে পেছনের বারান্দার দিকে চলে যাচ্ছিলেন। হঠাৎ থেমে পড়েন এ কথায়। বাসু সাহেব হাসি হাসি মুখেই বলেন, ইউ থিঙ্ক সো? রূঢ়তর কণ্ঠে নৃপেন বলে, হ্যাঁ তাই মনে করি আমি। আপনি হয়তো কিছু ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে ফেলেছেন তল্লাশি করতে গিয়ে। করিনি, আমার হাতে গ্লাভস পরা ছিল। তাছাড়া এসব কেস কিভাবে হ্যান্ডেল করতে হয় আমার জানা আছে।
এবার আর আত্মসংবরণ করতে পারে না রিপেন। রীতিমতো ধমকের সুরে বলেন, না, আপনি অন্যায় করেছেন। আপনি ক্রিমিনাল লয়ার, ডিটেকটিভ নন, তবু লয়ার হিসেবে আপনার জানা উচিত যে পুলিশ এসে পৌঁছানোর আগে কোনো কিছু পরীক্ষা করার অধিকার আপনার নেই। মিসেস বাসু শঙ্কা ভরা দুচোখ মেলে বাসু সাহেবের দিকে তাকালেন। তাঁর স্বামীকে তিনি ভালো মতোই চিনতেন। বাসু সাহেবের সঙ্গে তার চোখাচোখি হলো। বোধ করি সেই জন্যই কোনো বিস্ফোরণ হলো না। বাসু সাহেব শান্ত কণ্ঠে শুধু বললেন, লুক হিয়ার মিস্টার ওসি হেডকোয়ার্টার্স, আমার অধিকার সম্বন্ধে আমি সম্পূর্ণ সচেতন। হিয়ার্স মাই কার্ড। আপনি যা ভালো বোঝেন করতে পারেন। রিপেন হাত বাড়িয়ে কার্ডটা গ্রহণ করে না। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ায়। বাসু সাহেব বলেন, আগেই বলেছি, গ্র্যাটিস লিগ্যাল অ্যাডভাইস দেওয়া আমার স্বভাব নয়। এক্ষেত্রে তবু দিতে বাধ্য হচ্ছে এজন্য যে রমেন গুহ ছিল আমার অত্যন্ত স্নেহভাজন। রমেন গুহ আপনার পরিচিত? প্রশ্ন করেন রিপেন। বাসু সাহেব সে প্রশ্নের জবাব না দিয়ে বলেন, এটা যে আত্মহত্যা নয়, বরং একটা ফার্স্ট ডিগ্রি ডেলিবারেট মার্ডার, তার অকাট্য এভিডেন্স আমি পেয়েছি। যেহেতু কেসটা রমেন গুহর, তাই কতগুলো ক্লু আপনাকে দিতে চাই। আপনি কি দয়া করে বসবেন? রিপেন বসে না। একগুঁয়ে ছেলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কি ক্লু? বাসু সাহেব পাইপটা ধরালেন। বললেন, মাথা ঠান্ডা করে ব্যাপারটা শুনলেই কিন্তু আপনি ভালো করতেন। তাতে আপনার নেহাত আপত্তি থাকলে আমি বিপুলকেই সব কথা জানাবো। আফটার অল, এটা রমেন গুহর কেস। বিপুল? বিপুল কে? ডিসি দার্জিলিং, বিপুল ঘোষ, IAS। তার স্ত্রী মনির মামা হই আমি। রিপেন বসে পড়ে, পথে নয় চেয়ারে। বলে, বলুন কি বলবেন। আপনি তদন্ত করে কি বুঝেছেন? এটা আত্মহত্যার কেস? না, রমেনের আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাইনি আমি। গতকাল রাত্রি প্রায় 10টা পর্যন্ত সে আমার বাড়িতেই ছিল। দিব্যি স্বাভাবিক মানুষ। আমাদের সঙ্গেই রাত্রে খেয়েছে, হাসি গল্প করেছে। হোটেলে ফিরে এসে সে তার স্ত্রীকে যে চিঠিটা লিখেছে তাতেও কোনো ইঙ্গিত নেই। সুতরাং, কিন্তু ওকে এখানে কে হত্যা করতে চাইবে? ওর হাত ঘড়ি, মানিব্যাগ পর্যন্ত খোয়া যায়নি। রমেন গুহ দারোগা ছিল। যেখান থেকে ও বদলি হয়ে এসেছে সেখানকার কোর্টে এমন 10-20টা কেসে হয়তো তাকে সাক্ষী দিতে হতো। অন্তত 1 ডজন আসামি খুশি হবে লোকটা বেমক্কা মারা গেলে, নয়? তাদের মধ্যে অন্তত 8 ডজন পাকা ক্রিমিনাল, খুনি, ডাকাত, ওয়াগন ব্রেকার, ব্ল্যাক মার্কেটিয়ার। তাদের মধ্যে কেউ ওর রুদ্ধদ্বার ঘরে মদের পাত্রে বিষ মিশিয়ে দেবার সুযোগ পাবে কেমন করে? রমেন কাল বেলা 12টায় হোটেলে ঢুকেছে, 12:30টায় ঘরে তালা মেরে বেরিয়ে গেছে, ফিরেছে রাত 10টায়। এর মধ্যে তার ঘরে কেউ ঢোকেনি। ইউ থিঙ্ক সো? নিশ্চয়ই। আপনি হয়তো জানেন না, ও তার ঘরের 2টো চাবি চেয়ে নিয়েছিল। জানি, কিন্তু কেন? 2টো চাবি নিয়ে সে কি করবে? সে তো একা মানুষ। রিপেন একটু ইতস্তত করে, তারপর বলে, আমি জানি না। আই সি, জানেন না। আবার রুখে ওঠেন রিপেন। কেন? আপনি জানেন? জানি, কিন্তু ও কথা থাক। তার আগে বলুন তো, বীর বাহাদুর ঠিক কটার সময় গরম জল ভর্তি ফ্লাস্কটা ওর ঘরে রেখে আসে? রিপেন আবার অস্বস্তি বোধ করে, বলে, আমি জানি না। আই সি, জানেন না। সন্ধ্যা 6:30টায়। আমি জিজ্ঞাসা করে জেনে নিয়েছিলাম। রমেন যখন 12:30টার সময় বেরিয়ে যায় তখনই বলে যায় তার ঘরে যেন 1 ফ্লাস্ক গরম জল রেখে দেওয়া হয়। ফ্লাস্কটা তার নিজের। এখন বলুন তো,
দুটো চাবি যখন রমেনের কাছে, তখন বীর বাহাদুর কেমন করে ও ঘরে ঢুকলো? এই সমস্যা অনায়াসে সমাধান করে রিপেন। বলে, জানি, ওই মাস্টার কি দিয়ে। ও জানেন? তাহলে আপনার ওই আগেকার স্টেটমেন্টটা তো ঠিক নয়। ওই যে বললেন বেলা 12:30 থেকে রাত 10টার মধ্যে ও ঘরে কেউ ঢোকেনি। রিপেন অসহিষ্ণুর মতো বলে ওঠে, কি আশ্চর্য! বীর বাহাদুর কেন বিষ মেশাবে? সে হোটেলে 20 বছর চাকরি করছে, তার কি উদ্দেশ্য থাকতে পারে? কারেক্ট। কিন্তু বীর বাহাদুর তার মাস্টার কি দিয়ে যখন ঘর খুলেছিল, তখন আর কেউ কি ওই ঘরে ঢুকেছিল তার সঙ্গে? রিপেন বিহ্বল হয়ে পড়ে। এই জাতীয় অনুসন্ধান সে করেনি। বাসু সাহেব নিজে থেকেই বলেন, ঢোকেনি। আমি বীর বাহাদুরকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছি। সে তালা খুলে একাই ঘরে ঢোকে, ফ্লাস্কটা নামিয়ে রেখে বেরিয়ে আসে, ঘরটা আবার তালা বন্ধ করে। পুরো 1 মিনিটও সে ছিল না ওই ঘরে, সুতরাং আর কেউ কোনো সুযোগই পায়নি। তার মানে আপনি বলতে চান বীর বাহাদুরই একমাত্র সন্দেহজনক ব্যক্তি? আমি মোটেই তা বলছি না, কারণ আমার কাছে এভিডেন্স আছে। বীর বাহাদুর ছাড়াও অন্তত 2 জন ওই ঘরে ঢুকবার সুযোগ পেয়েছিল, গতকাল বেলা 12টার পরে এবং আজ সকাল 6টার আগে। ভ্রু কুঞ্চিত হয় রিপেনের। বলে, কি বলছেন? 2 জন ওই ঘরে ঢুকেছিল? Did I say that? আমি বলেছি ঢুকবার সুযোগ পেয়েছিল, অর্থাৎ তারা যে ঢুকেছিল তার প্রমাণ নেই। আছে, একজন যে ঢুকেছিল তার একটা প্রমাণ আছে, দ্বিতীয় জন খুব সম্ভবত ঢুকেছিল। কনক্লুসিভ প্রুফ নেই, কিন্তু অত্যন্ত জোরালো যুক্তি আছে। রিপেন বুঝতে পারে এ ভদ্রলোক সহজ মানুষ নন। উনি অনেক কিছু জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন। চোখ তুলে দেখে মিসেস বাসু কখন অলক্ষ্যে চলে গেছেন ঘর ছেড়ে পিছনের বারান্দায়। সাগ্রহে সে বলে, বলুন স্যার, কি প্রমাণ পেয়েছেন? বাই দ্য ওয়ে, রমেন গৌকে আপনি কেমন করে চিনলেন? আপনার দ্বিতীয় প্রশ্নটা আপাতত মুলতবি থাক, প্রথম প্রশ্নটার জবাব দিই। একটা অনুমান, একটা প্রমাণ। অনুমানের কথাটাই আগে বলি। মহেন্দ্র আমার কাছে স্বীকার করেছে যে গতকাল রাত 7টা নাগাদ 22 নম্বর ঘরের বোর্ডার মোহাম্মদ ইব্রাহিম এসে তাকে বলে যে তার ঘরের চাবিটা ঘরের ভেতর থাকা অবস্থায় সে ভুল করে লকওয়ালা দরজাটা বন্ধ করে ফেলেছে। মহেন্দ্র তখন ওকে মাস্টার কিটা দেয়। ইব্রাহিম মিনিট 5 পরে ফিরে এসে চাবিটা ফেরত দেয়। ফলো? ইয়েস। এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন না, কোয়েশ্চেন কিসের? তাহলে আমি প্রশ্ন করি, মহেন্দ্র মাস্টার কিটা কেন দিল? কেন নয় ওই 22 নম্বর ঘরের ডুপ্লিকেট চাবিটা? রিপেন বলে, ও তো একই কথা। আমাকে না দারোগা সাহেব, মোটেই এক কথা নয়। মহেন্দ্র আমার কাছে স্বীকার করেছে চেকিং করবার সময় রমেন যখন তার ডুপ্লিকেট চাবিটা চেয়ে নেয়, তখন ইব্রাহিমও তার ঘরের ডুপ্লিকেট চাবিটা চেয়ে নেয়। একজনকে সেটা দিয়ে, দ্বিতীয় জনের ক্ষেত্রে মহেন্দ্র সেটা প্রত্যাখ্যান করতে পারেনি। সো হোয়াট? তাতে হলোটা কি? ডুপ্লিকেট চাবিতেও 22 নম্বর ঘর খোলা যায়, মাস্টার কিতেও খোলা যায়, সে তো একই ব্যাপার। না, ডুপ্লিকেট চাবিতে শুধু 22 নম্বর ঘরের দরজা খোলা যায়, আর মাস্টার কিতে দোতলার সবকটা ঘর খোলা যায়। ইব্রাহিম ওই 5 মিনিটের ভিতর 23 নম্বর ঘরে ঢুকে থাকতে পারে। তার আধ ঘন্টা আগে কিন্তু বীর বাহাদুর ফ্লাস্কটা রেখে গেছে। ফ্লাস্কটা খুলে তার ভিতর একটা ক্রিস্টাল ফেলে বেরিয়ে আসতে 20 থেকে 30 সেকেন্ড লাগবার কথা। রিপেন জবাব দিতে পারে না। অনেকক্ষণ পরে বলে, আশ্চর্য, মহেন্দ্র তো এসব কথা আমাকে বলেনি। আপনি প্রশ্ন করেননি, তাই বলেনি। সে এখনো জানে না ব্যাপারটার ইমপ্লিকেশন।
আপনার মতো সেও বিশ্বাস করে ডুপ্লিকেট চাবি আর মাস্টার কি একই কথা, দুটোতেই 22 নম্বর ঘর খোলা যায়। একটা ঢোক গিলে নৃপেন বলে, আর আপনার দ্বিতীয় অনুমানটা স্যার? দ্বিতীয়টা অনুমান নয়, আগেই বলেছি, সেটা এভিডেন্স, অকাট্য প্রমাণ। আসুন। নৃপেনকে নিয়ে বাসু সাহেব দ্বিতলে উঠে আসেন। তালা খুলে দুজনে ওই 23 নম্বর ঘরে ঢুকে পড়েন। রমেন গুহ একইভাবে পড়ে আছে। বাসু সাহেব পকেট থেকে একটা লোহার সন্না বার করলেন, এগিয়ে এলেন টেবিলটার কাছে। অতি সাবধানে সন্না দিয়ে অ্যাস্ট্রের গর্ভ থেকে উদ্ধার করলেন একটি দগ্ধাবশিষ্ট ফিল্টার টিপড সিগারেটের স্ট্যাম্প। আগুনের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে যেমন ভাবে শিক কাবাব ভাজা হয়, তেমনি ভাবে সন্নাটা টেবিল ল্যাম্পের আলোয় ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। নৃপেন বিস্ফারিত নেত্রে দেখতে থাকে। কি দেখছে তা সেই জানে। দেখলেন? প্রশ্ন করলেন বাসু সাহেব। নৃপেন আমতা আমতা করে বললে, হুম। কি দেখলেন? এবার নৃপেন বিরক্ত হয়ে বলে, কি আবার দেখবো? সিগারেটের স্ট্যাম্প, অ্যাস্ট্রের ভেতর আবার কি থাকবে? মাথা নাড়েন বাসু সাহেব, বলেন, থাকে দারোগা সাহেব, থাকে। চোখ থাকলে দেখবেন অ্যাস্ট্রের খোপে সিগারেটের স্ট্যাম্পের মধ্যে লুকিয়ে বসে আছে একটি অভিসারিকা। তার নয়নে মদির কটাক্ষ, সর্বাঙ্গে উদগ্র যৌবন, বিম্ব উষ্ঠে লিপস্টিক, বোধ করি ম্যাক্স ফ্যাক্টর ভার্মিলিয়ান। নৃপেনের সন্দেহ জাগে, প্রৌঢ় ভদ্রলোকের কি মাথার দু একটা স্ক্রু আলগা, নাকি সাত সকালে মদ্যপান করেছেন? কিন্তু এতক্ষণ তো ওকে প্রতিভাবান গোয়েন্দার মতো মনে হচ্ছিল। বাসু সাহেব নৃপেনের দিকে চোখ তুলে চাইলেন, ওর বিহ্বল অবস্থাটা বুঝে নেবার চেষ্টা করলেন। আবার মাথা নাড়লেন, তারপর বললেন, একটা কথা খোলাখুলি বলবো দারোগা সাহেব? বলুন স্যার। আপনার কম্য নয়, মিসেস ডিসির মামা। কি বলতে পারেন নৃপেন? একজন সিনিয়র আইএএস যাকে মামা ডাকেন, তার অধিকার আছে এ কথা বলার। সংবিধানের কত নম্বর ধারায় ওটা বলা আছে নৃপেন তা ঠিক জানে না, কিন্তু এটুকু মনে আছে কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার সময় অ্যাব্রিভিয়েশন মুখস্থ করেছিল, আইএএস শব্দটার বিস্তারিত রূপ ইন অ্যান্টিসিপেশন অফ সোড, অর্থাৎ এমন একটি শাসক গোষ্ঠী যাদের তরোয়ালের প্রয়োজন নেই, যারা হাতে মাথা কাটেন। বিপুল ঘোষ সেই আইএএস গোষ্ঠীর একজন সিনিয়র অফিসার, দুদিন পরে হয়তো ডিভিশনাল কমিশনার হবেন। এ ভদ্রলোক হচ্ছেন তার বেটার হাফের মামা। নৃপেন ঢোক গেলে। বাসু সাহেব ওর পিঠে একখানা হাত রেখে বলেন, দুঃখ করবেন না মিস্টার ঘোষাল, লজ্জা পাওয়ার কিছু নেই। ক্রিমিনোলজি ইজ আ সায়েন্স। দারোগা মানে ডিটেকটিভ নয়। আপনার আইজিও এ ভুল করতে পারেন যদি না তিনি ক্রিমিনাল ইনভেস্টিগেশনে বিশেষ ট্রেনিং নিয়ে থাকেন। আমার পরামর্শ শুনুন, এ বিষয়ে অভিজ্ঞ কোনো লোক জানা আছে আপনার? থাকলে তাকেই পাঠান। কেসটা ঘোরালো। এসব কথা তো আর আমি বিপুলকে জানাতে যাচ্ছি না। নৃপেন মনস্থির করে, একেবারে আত্মসমর্পণ। বলে, অমন লোক আমার কাছে আছে স্যার, আমার সেকেন্ড অফিসার সুবীর রায়। আজই তার কার্সিয়াং থেকে ফিরে আসার কথা, তাকেই পাঠিয়ে দেবো আপনার কাছে। না না, আমার কাছে নয়, আমি শীঘ্রই এই হোটেল ছেড়ে চলে যাব। কেন স্যার? আর দু একটা দিন? উপায় নেই ঘোষাল, আমি আজই চলে যাব অন্য একটা হোটেলে, ঘুমের কাছে, দ্য রিপোজে। পরশু তার উদ্বোধন, আমাদের সস্ত্রীক নিমন্ত্রণ আছে ওখানে।
উনি যে আপনি ছেড়ে তুমি ধরেছেন এতে খুশিই হলো নৃপেন। বললে, কিন্তু এই ম্যাক্স ফ্যাক্টর ভার্মিলিয়ন না কি যেন বললেন, ওটা কি? সিগারেটের স্ট্যাম্পে কি দেখতে পেলেন আপনি? প্রমাণ, এভিডেন্স। গতকাল রাত্রে এ ঘরে একজন অভিসারিকা প্রবেশ করেছিলেন। দেখছো না, টেবিলের ওপর পড়ে রয়েছে রমেনের সিগারেটের প্যাকেট, ক্যাপস্টন। এটা ফিল্টার টিপ স্ট্যাম্প। রমেন যখন ঘরটা ভাড়া নেয় তখন এই অ্যাশট্রেটা নিশ্চয়ই শূন্যগর্ভ ছিল, সে ক্যাপস্টন খেয়েছে। তাহলে অ্যাশট্রেতে ফিল্টার টিপ সিগারেটের স্ট্যাম্প আসে কেমন করে? তাছাড়া ওই লাল স্পটটা, ওটা লিপস্টিকের চিহ্ন। ফরেনসিক এক্সপার্ট করবোরেট করবে, তুমি দেখে নিও। আর এই সূত্রেই বোঝা যাচ্ছে কেন রমেন গুহ দুটো চাবি চেয়ে নেয়, কেন সে কিছুতেই রাজি হয়নি তোমার বাড়িতে রাত্রিবাস করতে। নৃপেন এখনো এক বাও মেলে না, বুঝলে না? রমেন কিছু ঋষ্যশৃঙ্গ মুনি ছিল না, মিস ডিক্রুজা ছিল কল গার্ল। রমেনের সঙ্গে তার ভালোই আলাপ হয়েছিল ট্যাক্সিতে আসার পথে। ডুপ্লিকেট চাবিটা রমেন দিয়ে রেখেছিল ওই মিস ডিক্রুজাকে। বিশ্বাস না হয় মহেন্দ্রকে জিজ্ঞেস করে দেখো, মিস ডিক্রুজা কাল সন্ধ্যাবেলায় যে লিপস্টিক ব্যবহার করেছিলেন সেটা ভার্মিলিয়ন রেড। নৃপেন বলে, এখানে আমার আর কিছু করণীয় আছে স্যার? আছে, দুটো কাজ। প্রথমত 23 নম্বর ঘরে যে ফ্লাস্কটা আছে ওটাও এভিডেন্স হিসেবে নিয়ে যাও। তবে এবার আর ভুল করো না, সাক্ষী রেখে ওটা সিল করিয়ে নাও। আমার অনুমান ওই জলেও পটাশিয়াম সাইনাইড পাওয়া যাবে। 2 নম্বর কাজ, ওই 23 নম্বর ঘরের দুপাশের দুটি ঘর সার্চ করা। 22 নম্বরে ছিল ইব্রাহিম আর 24-এ মিস ডিক্রুজা, দুজনেই সন্দেহভাজন। নৃপেন বলে, ইব্রাহিম তো রাত 8:30টার সময় চেক আউট করে বেরিয়ে যায়, তখন তো রমেন গুহ জীবিত। আহ, তুমি বড় জ্বালাও। বললাম না তোমাকে, রাত 8:30টায় সে হোটেল ত্যাগ করে বটে, কিন্তু রাত 7টায় সে মাস্টার কি নিয়ে দোতলে উঠে গিয়েছিল। সে সময় ফ্লাস্কটা রাখা ছিল রমেনের টেবিলে। আই এম সরি। ঠিক কথা। আচ্ছা, ওই দুটো ঘরই সার্চ করছি আমি, কিন্তু আপনিও সঙ্গে থাকলে ভালো হতো না? না, আমরা দার্জিলিং এসেছি বেড়াতে। আমার স্ত্রী অনেকক্ষণ একা বসে আছেন নিচের ঘরে, ওর কাছেই আমি ফিরে যাব এখন। তুমি বরং যাবার আগে আমাকে জানিয়ে যেও ওই দুটো ঘরে উল্লেখযোগ্য কিছু পেলে কিনা। বাসু সাহেব নেমে এলেন একতলায়। নিজের ঘরে ফিরে এসে দেখলেন ওর স্ত্রী রানী দেবী চুপ করে বসে আছেন চাকা দেওয়া চেয়ারে। কোলের ওপর পড়ে আছে কণ্টক বিদীর্ণ অসমাপ্ত উলের সোয়েটারখানা। উলের কুলিটা পোষমানা বেড়ালছানার মতো হাত পা গুটিয়ে বসে আছে ওর পায়ের কাছে, বিষাদের মূর্তি যেন। অনেকক্ষণ একা একা বসে আছো নয়? রানী দেবীর চমক ভাঙে, ম্লান হেসে বলেন, দারোগা বাবা বিদায় হলো? আপাতত, আবার আসবেন যাবার আগে। আমরা কখন রিপোজে যাচ্ছি? হয় আজ বিকেলে, নয় কাল সকালে। তুমি বরং আগে একবার হোটেলটা দেখে এসো। একেবারে দৌড় পর্যন্ত ট্যাক্সিটা যদি না যায়। বাক্যটা উনি শেষ করেন না। প্রয়োজন ছিল না, ওরা দুজনেই জানেন মিসেস বাসু চলৎশক্তিহীনা। একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে রানীদেবীর শিরদাঁড়া ভেঙে গেছে, উনি খাড়া হয়ে উঠে দাঁড়াতে পারেন না। বস্তুত ওই দুর্ঘটনার পর থেকেই বাসু সাহেবের জীবন অন্য খাতে বইছে। প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন, এখন ওর একমাত্র কাজ পঙ্গু স্ত্রীকে সঙ্গদান করা। সন্তান একটিমাত্রই হয়েছিল ওদের, ওই দুর্ঘটনায় মারা যায়। বাসু সাহেব হেসে বলেন, খবর নিয়েছি, গাড়ি যাবার রাস্তা আছে। না থাকলেও বাধা ছিল না, তোমাকে কোলপাজা করে নিয়ে যাবার ক্ষমতা আমার আজও আছে। বিশ্বাস না হয় তো বলো, এখনই পরখ করে দেখাই। এত দুঃখেও হেসে ফেলেন রানী দেবী।
প্রায় মিনিট 15 পরে ফিরে এলো নৃপেন। যথারীতি দরজায় নক করে ঘরে ঢুকলো। বললে, মিস ডিক্রুজার ঘরে কিছুই পাওয়া গেল না স্যার, কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের ঘরে একটা জিনিস উদ্ধার করেছি। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, একটু দেখুন তো স্যার। একটা কাগজের দলা, সেটা হাতের মুঠোয় নিয়ে বসু সাহেব বলেন, কোথায় পেলে এটা? 22 নম্বর ঘরে, ওয়েস্ট পেপার বাস্কেটে। কাল রাত্রে ইব্রাহিম ঘরটা ছেড়ে যাবার পরে ও ঘরে নতুন বোর্ডার আসেনি? না, তবে শুনলাম এখনই আসবে। 21 নম্বর ঘরের বোর্ডার নাকি ওই ঘরে শিফট করছেন। চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বাসু সাহেব। কাগজটা ওর মুঠিতে ধরাই থাকে। বলেন, কে ওই 21 নম্বরের বোর্ডার? নামটা জিজ্ঞাসা করিনি, তবে শুনলাম তিনি আর্টিস্ট। 21 নম্বর ঘরে জানালা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায় না, গাছের আড়াল পড়ে, তাই উনি 22 নম্বরে সরে আসতে চান। একটু আগে ঘরটা দেখে পছন্দ করে গেছেন, এখনই শিফট করবেন। বুঝলাম। ধীরে ধীরে কোঁকড়ানো কাগজের দলাটা খুলে ফেলেন। কাগজটা মেলে ধরেন টেবিলের উপর। হঠাৎ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বাসু সাহেব। চোখ দুটি বুজে যায়। রানী দেবী ছিলেন পিছনেই, কৌতূহল দমন করতে পারেন না, ঝুঁকে পড়েন কাগজটার ওপর। তাতে কালো কালিতে লেখা ছিল, 1, দ্য কাঞ্চনজঙ্ঘা হোটেল, দার্জিলিং। 2, দ্য রিপোজ, বাতাসিয়া লুপ, ঘুম। 3, প্রশ্নবোধক চিহ্ন।